তারপর অফিসে এসে সরাসরি ম্যামের কেবিনে চলে গেলাম। ম্যাম আসতে পারি? তখন ম্যাম আমার দিকে তাকালো আর আমাকে দেখে বলল, মিস্টার সামি যে, আসেন ভিতরে আসেন। তখন আমি ভেতরে গেলাম আর আমাকে বসতে বলল। তখন একটা চেয়ারে বসলাম। ম্যাম বলতে লাগলো, আরে আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমি 1 মাসের বেতন আপনার বাসায় পৌঁছে দিতাম। তারপর আমি বললাম, সরি ম্যাম, একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই আসতে লেট হয়ে গেছে। ম্যাম বলল, বাহ মিস্টার সামি, আপনি একটা সরি বললেন আর তাতেই সবকিছু শেষ হয়ে গেল। জানেন এই কয়দিন আমার কতটা ক্ষতি হয়েছে? আর সেটাই বা আপনার জেনে লাভ কি? আপনার তো মাস শেষে বেতন পেলেই হলো। অন্য কিছু দেখার সময় আপনার কাছে আছে নাকি? আপনি সেই সবুজ ফাইলটা কোথায় রেখে গিয়েছিলেন? জমা দিয়ে যান নাই কেন? আমি বললাম, ও সরি ম্যাম, সেটা কমপ্লিট করে বাড়িতে রেখে আসছিলাম, মনে ছিল না জমা দিতে। ম্যাম বলল, ওই তুই জানিস এই ফাইলটার জন্য আমার কত টাকা লোকসান হয়েছে? কয়টা মিটিং ভেঙে গিয়েছিল? আর তোর ফোন বন্ধ কেন ছিল? আমি বললাম, সরি, আসলে গ্রামে কারেন্টের ব্যবস্থা নেই তো, তাই বন্ধ হয়ে গিয়েছিল। আসলে মিথ্যা বললাম। হ্যাঁ, এখন তোকে এই লোকসানের মাসুল দিতে হবে। বুঝবে এখন থেকে আমি কি জিনিস। খাবার খাওয়ার সময়টাও পাবি না। তখন ম্যাম পিয়নকে ডাক দিল আর বলল, অমুক কেবিন থেকে কয়েকটা ফাইল নিয়ে আসতে। তখন সে ম্যামের কথা মতো 8-9টা ফাইল নিয়ে আসলো। তখন ম্যাম আমাকে ওগুলো দিয়ে বলল, আগামীকাল কমপ্লিট করে জমা দিতে। যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে আমার খবর করে ছাড়বে। তারপর আমি সেই ফাইলগুলো পিয়নকে নিয়ে আসতে বললাম। আমি আমার মতো বসে কাজ করছি। তখন হঠাৎ মনে পড়লো, আচ্ছা এখন যদি একটু অনলাইনে যাই তাহলে কেমন হয়? তাই ওয়াইফাই কানেক্ট করে একটু ফেসবুকে আসলাম। দেখলাম মেয়েটার হাজারো মেসেজ। আমি সেগুলো দেখতে লাগলাম। মেসেজগুলো এরকম ছিল, ভালোবাসবে না আমাকে? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে না পেলে কিছু একটা করে ফেলবো। তোমার একটা পিক দাও, তোমাকে খুঁজবো, হারাতে দিব না তোমাকে। এরকম হাজারো মেসেজ দেওয়া আছে। তারপর আমি মেসেজ দিলাম, 5 মিনিট হয়ে গেল কিন্তু কোনো রিপ্লাই আসলো। তখন আমি আবার কাজ করতে লাগলাম। এখন একটু স্নেহার ব্যাপারে বলি। আঙ্কেল বাসায় গিয়ে স্নেহাকে ডাকছে। তখন স্নেহা বলল, কি হয়েছে বাবা? আঙ্কেল আর কিছু না বলে ঠাস ঠাস করে 4টা চর মারলো। স্নেহা গালে হাত দিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, কি হয়েছে বাবা, তুমি আমাকে মারলে কেন? আঙ্কেল বলল, তুই কি করেছিস সেটা তুই জানিস না? আমরা গ্রামে যাওয়ার পর যত আকাম কোকাম করেছিস, বাজে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছিস, এতে আমাদের সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা কি বুঝতে পারছিস? স্নেহা বলল, বাবা এগুলা তোমাকে কে বলেছে? আঙ্কেল বলল, শুনেছি একজনের কাছ থেকে। আজ থেকে তোর বাহিরে যাওয়া বন্ধ। এখন থেকে সারাদিন বাসায় থাক। তোকে লাই দিতে দিতে আজ তোর এই অবস্থা। তখন আবার আঙ্কেল চলে যায়। স্নেহা ভাবতে থাকে, কে এসব কথা বলতে পারে? কে আমার এমন শত্রু? হ্যাঁ, বুঝতে পারছি কে বলেছে। ওই শালা স্বামী বলেছে। তোকে তো আমি। রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে যাই। আর এদিকে আমি কাজ করছি। হঠাৎ মোবাইলে ঠং করে শব্দ হলো। তাকিয়ে দেখি মেয়েটার মেসেজ। তুমি ঠিক আছো তো? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি? আমি বললাম, হ্যাঁ আমি ঠিক আছি, কি করেন? মেয়েটা বলল, এখন আমার একটাই কাজ, আর সেটা হচ্ছে তোমাকে নিয়ে ভাবা। যেদিন থেকে তুমি অনলাইনে আসো না, তোমার সাথে কথা হয় না, আবার তোমার অসুস্থতার কথা শুনে আমি একদম পাগল হয়ে গেছি। তোমাকে মিস করতে করতে আরো বেশি ভালোবেসে ফেলেছি। তোমার সাথে দেখা করতে চাই। দেখা করবে আমার সাথে? আমি বললাম, দেখুন আপনি ভুল করছেন আমার জীবনের সাথে জড়িয়ে। আমার জীবনটা একটু অন্যরকম। আপনি অনেক ভালো ঘরের মেয়ে এবং ভালো একটা লাইফ পার্টনার আপনি পাবেন। আমার সাথে থাকতে পারবেন না আপনি? মেয়েটা বল, আমি তোমাকে ভালোবাসি। তোমার জীবন যেমনই হোক, আমি সবকিছু গুছিয়ে নিব। প্লিজ চলো আমরা দেখা করি। আমি বললাম, কিন্তু দেখা করার পর আমি শিওর আপনি আমাকে আর পছন্দ করবেন না। মেয়েটা বলল, আমি তোমাকে চেহারা দেখে ভালোবাসি। তোমার সুন্দর একটা মন আছে, সেটা দেখেই ভালোবেসেছি। আমি বললাম, আচ্ছা আমি এখন কাজ করছি, পরে কথা হবে। তারপর অনলাইন থেকে চলে আস। জানি মেয়েটা আবেগের বসে এসব কথা বলছে। আবেগ চলে গেলে আর এসব বলবে না। এইভাবে অফিসের টাইম শেষ হয়ে আসলো আর এই ফাইলগুলো নিয়ে রিক্সায় বসে বাসায় চলে আসলাম। এগুলো ফাইল এক রাতে কিভাবে দেখবো, শেষ করব, তাই বাসায় এসে ফ্রেশ
ফাইল নিয়ে বসে পড়লাম আর অন্যদিকে ফেসবুকের মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে কখন আমি অনলাইনে আসব আর তার সাথে কথা বলবো। কিন্তু এভাবে রাত 12টা বেজে গেল, কিন্তু আমি অনলাইনে গেলাম না। আর যাবই বা কি করে? এত কাজের চাপে আবার অনলাইনে নিজের রান্না করার কথাটাও ভুলে গেছি। খুব খিদে পেয়েছে, তাই উঠে 1 কাপ চা বানালাম আর একটা বিস্কিট খেয়ে আবারও কাজে মনোযোগ দিলাম। এভাবে রাত 3টা পর্যন্ত কাজ করলাম, ফাইল কমপ্লিট করলাম, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অফিসের সময় হয়ে গেছে, কিন্তু রান্নাও তো করা হয় নাই। তারপর একটা বিস্কুট খেয়ে নিলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের দিকে। এমনিতেই 3 মিনিট লেট হয়ে গেছে, আর অফিস পর্যন্ত যেতে যেতে কত মিনিট লাগে সেটাই জানি না। ঘরের দরজায় তালা লাগাচ্ছি, তখন পেছন থেকে একজন বলে উঠলো, আরে মিস্টার সামি, কোথায় যাচ্ছেন? অফিসে নাকি? তখন পেছনে ফিরে দেখি স্নেহা দাঁড়িয়ে আছে। আমি বললাম, হ্যাঁ অফিসে যাচ্ছি। এটা বলে চলে আসবো, তখন সে পেছন থেকে টান দিল আর বলল, আরে এত তাড়া কিসের, আসেন একটু গল্প করি। আমি বললাম, সরি, অফিসের এমনিতেই লেট হয়ে গেছে, আমাকে যেতে হবে। স্নেহা বলল, বাহ, খুব ভালো অভিনয় করতে পারেন দেখি। বাবা কি বলেছেন আপনি? আমি বললাম, আমি আবার আপনার বাবাকে কখন কি বললাম? স্নেহা বলল, আমি নাকি বন্ধু বান্ধব নিয়ে বাসায় পার্টি করি, নেশা করি, বন্ধুদের সাথে আড্ডা দেই, রাত কাটাই, তাই না? আমি বললাম, এসব আপনি করেন, তাতে আমার কি? আর এসব আমি আঙ্কেলকে কেনই বলতে যাবো? আমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? সরেন, আমার লেট হয়ে যাচ্ছে। এসব ফালতু কথা শোনার আমার সময় নেই। তারপর স্নেহা বলল, আমি ফালতু কথা বলি তাই না? আর অফিসে যাবি তাই না? নে এইবার অফিসে যা। তখন স্নেহা এমন একটা কাজ করলো যেটা আমি কখনোই ভাবতে পারিনি। স্নেহা বলল, আমি ফালতু কাজ করি তাই না, এবার অফিসে যাম। তখন সে এমন একটা কাজ করলো যেটা আমি কখনো ভাবতে পারি নাই। সে টাস করে আমার পেটে একটা লাথি মারে, ঠিক অপারেশনের জায়গায় গিয়ে লাগে। আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই আর স্নেহা আমাকে গালি দিতে দিতে চলে যাই। সাতটা যেন রক্তে লাল হয়ে গেল। আমি রক্ত দেখে অনেকটাই ভয় পেলাম, খুব ব্যথাও করছে। এত রক্ত আমি আগে কখনো দেখিনি। পুরো ফ্লোরটা যেন রক্তে লাল হয়ে গেল। তখন আমি মাটিতে শুয়ে অফিসের ফাইলগুলো একটা সাইডে রেখে শার্টের বোতাম খুললাম আর দেখলাম সিলি অনেকটাই ফেটে গেছে লাথি লেগে, কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছে না। তখন মনে পড়লো ডাক্তার আমাকে একটা ক্রিম দিয়েছিল যাতে করে আমি অসাবধানতার কারণে রক্ত ঝরে, তাহলে এটা লাগানোর জন্য। কিন্তু আমি তো ব্যথায় উঠতে পারছি না, তবুও খুব কষ্ট করে উঠলাম আর রুমে গেলাম। তখন হঠাৎ ফোনটা বেজে উঠলো আর তাকিয়ে দেখি রিয়া ম্যাম কল করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। তখন রিয়া ম্যাম বলতে লাগলো, মিস্টার সামি, আপনি কোথায়? ক্লায়েন্টরা এসে বসে আছে, আপনি ফাইলগুলো নিয়ে তাড়াতাড়ি অফিসে আসুন। আমি বললাম, জি ম্যাম, আমি আসছি। তারপর কলটা কেটে দিলাম আর শার্টটা খুললাম। শিলি অনেকটাই ফেটে গেছে, সেই ক্রিমটা লাগালাম। আর কিছু সময় পর রক্ত পড়া বন্ধ হলো। তখন আবার নতুন করে ব্যান্ডেজ করলাম, নতুন আরেকটা শার্ট পরলাম। আর রাতের কিছু ব্যথার ট্যাবলেট এখনই খেয়ে নিলাম, নয়তো অফিসে ব্যথায় যেতে পারবো না। কিন্তু ভালোভাবে হাঁটতেও পারছি না, যাবো কি হবে? তারপর আস্তে আস্তে হেঁটে রিস্কায় উঠলাম। রিস্কাওয়ালা মামাকে বললাম আস্তে আস্তে নিয়ে যেতে, তিনি আস্তে আস্তে নিয়ে গেলেন। অন্যদিকে রিয়া ম্যাম নিজের কেবিনে ক্লায়েন্টদের সাথে গল্প করতে। তখন তারা বলতে লাগলো, মিস রিয়া চৌধুরী, আপনার পিএ কোথায়? আমাদের যেতে হবে, আমাদের অন্য একটা জায়গায় মিটিং আছে, সো তাড়াতাড়ি করেন। রিয়া ম্যাম বলল, আরে আরেকটু বসেন, হয়তো ও জ্যামে পড়ে আছে, তাই হয়তো লেট হচ্ছে, একটু বসেন। তারপর ম্যাম আমাকে কল দিল। আমি ফোনটা রিসিভ করে বললাম, ম্যাম চলে আসছি, মাত্র 2 মিনিট লাগবে। ম্যাম বলল, আচ্ছা তাড়াতাড়ি আসেন। তারপর রিস্কওয়ালা মামাকে বললাম, মামা তাড়াতাড়ি যেতে হবে। তারপর কোন রকমে পৌঁছে গেলাম, অনুমতি নিয়ে ভিতরে গেলাম। তারপর রিয়া ম্যাম আমাকে বলল, মিস্টার সামি, আপনি বাহিরে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। তারপর ম্যামের সাথে বাহিরে আসলাম। তখন ম্যাম বলতে লাগলো, আচ্ছা আপনার কি কোনো সেন্স নেই? এই এখন কয়টা বাজে, খেয়াল আছে? আর থাকবে বা কেন? কোম্পানিটা তো আপনার বাবার না, যখন ইচ্ছা তখনই আসেন, আর যখন যেতে ইচ্ছে করে চলে যান। আমি লজ্জায় কিছু বলছি না। আমি বললাম, সরি ম্যাম।
কি বা বলবো, বড় লোকের দুলালি বলে কথা। ম্যাম বলল, আপনি তো শুধু এটাই শিখেছেন, সরি বললাম। তা ফাইলগুলো ঠিক করেছেন? আমি বললাম জি ম্যাম। তখন ফাইলগুলো তাকে দিলাম। তখন মিটিং শুরু হলো। 1 ঘন্টা মিটিং হলো। খুব ব্যথা করছে। সেলি দেওয়া জায়গায় লাঞ্চের সময় হয়ে গেছে, তাই লাঞ্চ করতে হোটেলে চলে গেলাম। খাবার খাচ্ছি, হঠাৎ বামে তাকিয়ে দেখি রিয়া ম্যাম, সেও খাবার খাচ্ছে। আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে ওষুধ খেতে লাগলাম। তখন রিয়া ম্যাম তাকিয়ে দেখে আমি ওষুধ খাচ্ছি। তখন তিনি বললেন, উনার কি হয়েছে, উনি আবার ওষুধ খাচ্ছে কেন? আরেকজন বলল, কি জানি, এসব জেনে আমার কি। তারপর রিয়া ম্যাম সেখান থেকে চলে যাই। আমি ওষুধ খেয়ে অফিসে আসি, বসে কাজ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম, ব্রাশ করে একটু বাহিরে হাঁটাহাঁটি করলাম। তারপর রান্না করতে গেলাম। রান্না করে খেয়ে অফিসে চলে আসলাম। একটা কথা, আমার অপারেশনের জায়গায় কিন্তু এখনো অনেক ব্যথা করে, মাঝে মাঝে রক্ত ঝরে। তখন সেই ক্রিমটা লাগিয়ে দেই। আজকে রিস্কা পাচ্ছি না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। তখন মোবাইলে টং করে একটা শব্দ হলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি সেই মেয়েটা মেসেজ দিয়েছে, কেমন আছি। তখন তার সাথে কথা বললাম। তার একটাই কথা, তার সাথে দেখা করতাম, তাকে ভালোবাসতাম। এভাবে অফিসে পৌঁছে গেলাম। বসে বসে কাজ করছি আর ভাবছি মেয়েটার কথা। মেয়েটা যদি সত্যি আমার সম্পর্কে সবকিছু জানে, তাহলে হয়তো আমাকে ভালোবাসবে না। ভালোবাসবে তো দূরের কথা, আমার সাথে কথাই বলতে চাইবে না। হঠাৎ দেখি ম্যাম আমার কেবিনে এসে দাঁড়িয়ে আছে। তখন তাকে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম আর বললাম, ম্যাম আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বললেই তো আমি চলে যেতাম। ম্যাম বলল, আরে এখানে না আসলে বুঝলাম কি করে আপনি কোম্পানির স্টাফ, আর আপনি কিভাবে কাজ করেন তা আপনি এত মনোযোগ দিয়ে কি ভাবছেন? আমি বললাম, তেমন কোনো কিছু না ম্যাম, আমার ফাইলটা শেষ হয়ে গিয়েছিল তাই বসেছিলাম। ম্যাম বলল, ও আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনার সাথে আমার কিছু কাজ আছে, আপনি আমার সাথে আসেন। আমি ম্যামের সাথে ম্যামের কেবিনে গেলাম। তখন ম্যাম মনে মনে ভাবে ছেলেটাকে একটা মেসেজ দিয়ে দেখি কি করে। তখন ম্যাম ল্যাপটপে বসে বসে কাজ করতে লাগলো আর আমাকে বসতে বলল। আমি চেয়ারে বসে বললাম। হঠাৎ টুম করে একটা মেসেজ আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি ওই মেয়েটা আবার মেসেজ দিল, বলল, আজকে গল্প কেন পোস্ট করিনি? তখন আমি রিপ্লাই দেব নাকি রেখে দেব একটু ছটফট করছি। হঠাৎ ম্যামকে দেখে ম্যাম বুঝে গেল। ম্যাম বলল, মিস্টার সামি বাহিরে যান, তাড়াতাড়ি কথা বলে আসেন। আমি বললাম, থাক ম্যাম, তেমন কেউ না। ম্যাম বলল, ওকে, তাহলে এই নেন এই ফাইলটা, এখানে বসে কমপ্লিট করেন। তখন আমি ফাইলটা কমপ্লিট করতে লাগলাম আর ম্যাম বসে বসে রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছে। তখন সে আবার মেসেজ দিতে যাবে, তখন দেখে যে সে অ্যাক্টিভ নেই। তখন ম্যামের একটু রাগ হই, তবে সেটা প্রকাশ না করে বসে রইলেন আর আমি ফাইলটা দেখতে লাগলাম। তখন ম্যাম বললেন, আপনি একটু আপনার ল্যাপটপটা নিয়ে আসেন তো। তখন আমি উঠে কেবিনে গেলাম, গিয়ে ল্যাপটপটা নিয়ে ম্যামের কেবিনের দিকে যেতে লাগলাম। দরজা খুলে সরাসরি ঢুকে পড়লাম। ভিতরে যাওয়ার সাথে সাথে ম্যামও বের হওয়ার জন্য আসছিল। ঠিক তখনই ঠাস করে দুজনের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। মাটিতে পড়তেই পেটে চাপ লাগে অপারেশনের সেই জায়গায়। মনে হচ্ছে আবারও ব্লাড ঝরছে, খুব ব্যথা। আমি তাকিয়ে দেখি ম্যাম রেগে গেলেন, কিন্তু আমি এতটুকু শক্তি পাচ্ছি না ম্যামকে কে উঠাবে। তখন ম্যাম উঠলো, আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারলেন। সুন্দরী মেয়েদের দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? তারপরে আবার যদি হয় বড় লোকের মেয়ে, তাহলে তো কথাই নেই, ঠিক না ফকিনীর বাচ্চা? এইসব শুনে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। এমনিতেই পেটে ব্যথা, তার উপরে এত বড় অপবাদ, তার উপর আবার রক্ত পড়ছে। ঠিক তখন অনেক কষ্ট করে উঠে দাঁড়ালাম আর বলতে শুরু করলাম, ম্যাম আপনি ভুল করছেন, আপনি ভুল বুঝেছেন, আমি ইচ্ছা করে আপনাকে ধাক্কা দিইনি। তখন দেখি শার্ট ভিজে রক্ত বের হচ্ছে, ম্যাম এটা খেয়াল করেছে। তখন আমি ওয়াশরুমে গেলাম, শার্ট করে দেখলাম সিলিটা ফেটে গেছে, সেখান থেকেই রক্ত ঝরছে। আমি তখন আর কাউকে কোনো কিছু না বলে সোজা বাসায় চলে আসলাম।
কষ্ট হচ্ছে, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো এই দুনিয়াতে আমার কেউ নেই। আমি তো ইতিম, আমার আবার কে বা থাকবে? যারা ছিল তারা তো স্বার্থপর, নিজের সুখটাই বেছে নিল আমাকে বাদে। আমার পুরোটা জীবন হয়তো একাকিত্বই কাটিয়ে দিতে হবে। যে কঠিন হোক না কেন আমাকে সবকিছুর মোকাবেলা করতে হবে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু আমি এটা জানি না আমার জীবনে আমি কি পাপ করছিলাম, যার জন্য আজকে উপরওয়ালা আমাকে এত বড় শাস্তি দিচ্ছে। ক্রিমটা লাগালাম কিন্তু কিছুতেই রক্ত চড়া বন্ধ হচ্ছে না, শরীরটা কেবল দুর্বল হয়ে যাচ্ছে, কারণ শরীর থেকে অনেক রক্ত পড়ে গেছে। এই শহরে যদি আমি মারা যাই তাহলে কেউ আসবে না, অন্তর আসতে পারে। আজ খুব কান্না করতে ইচ্ছে করছে, মনে হচ্ছে মন খুলে কান্না করি, কান্না করে সব ব্যথা দূরে ফেলে দেই। আমি বুঝে গেছি এই শহরে এতিম ছেলেরা কত কিছু ফেস করে চলতে হয়। ওরা পায় না কারো ভালোবাসা, হতে পারে না কারো মনের মানুষ, তারা শুধু পায় অবহেলা আর অবহেলা। তাই তো এই গল্পের নাম দিয়েছিলাম মিথ্যাবাদের অপরাধী স্বামী।